নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই ঠোঁট কাটা। হ্যাঁ, এখন থেকে রোববার রাত ৮টা মানেই ঠোঁট কাটা। আর আজ ঠোঁট কাটা আমি শুভজিৎ আপনাদের সঙ্গে। ঠোঁট কাটায় চাচা ছোলা প্রশ্ন করব, কোনো রাগঢাক নয়, কোনো রকম ভয় নয়, সাহসী প্রশ্ন, সরাসরি প্রশ্ন। আজ ঠোঁট কাটা আমি শুভজিৎ। হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দিই, এবার থেকে ঠোঁট কাটা সপ্তাহে 7 দিন আপনাদের জন্য, আপনাদের দাবিতেই এবং আপনাদের শুভেচ্ছায়। আজ সেই চাচা ছোলা প্রশ্ন পর্ব শুরু করছি। প্রথমেই যেই চাচা ছোলা প্রশ্ন পর্ব, যেই সরাসরি প্রশ্ন পর্বে আমি আপনাদেরকে সেই দিকগুলো আঙুল তুলে আরও একবার দেখাবো, আরও একবার জিজ্ঞাসা করব। কেউ কল্পনাও করতে পারেননি, কিন্তু সেটাই হলো। হ্যাঁ, সেটাই হলো। জগদীপ ধনখড় এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। কেউ ভাবতেও পারেননি সেটাই হয়েছে রাষ্ট্রপতি পদে গতবার রামনাথ কোবিন্দ এবং এবার দ্রৌপদী মুর্মুর মনোনয়নে গতকালই ধনখড়ের নাম ঘোষিত হয়েছে। हमारे किसान पुत्र श्री जगदीप धनखड़ जी को हम उपराष्ट्रपति पद के लिए अपना प्रत्याशी के रूप में घोषित करते हैं। ধনখড় আইনজীবী, চাষবাসের সঙ্গে যোগাযোগও নেই, কিন্তু তার কৃষক পুত্র পরিচয়টা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীও। তার জাত হিসেবে তিনি জাট। রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে প্রায় 50 লোকসভা কেন্দ্রে জাট ভোট নির্ণায়ক। গতবার তারা বিজেপির পাশে থাকলেও কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে তা ধাক্কা খেয়েছে। একটা জাটেদের বড় সংখ্যা, কিন্তু কৃষি আইন ছিল তার বিরোধী ছিল এবং স্বভাবতই তারা বিজেপি বিরোধী হয়ে ওঠে। জাট কৃষক পুত্র ধনখড়কে প্রার্থী করার অঙ্ক সেটাই। যেহেতু তিনি রাজস্থানের ঝুনঝুনু থেকে, রাজস্থানে কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন। ধনখড়কে প্রার্থী বাছার পিছনে সেটাও কারণ। बीजेपी को लगा कि धनखड़ जी को वाइस प्रेसिडेंट करके सियासी फायदा हो सकते हैं। राजस्थान में चुनाव है, जाट ভোট है। তিনি প্রথম কোনো ওবিসি লিডার হবেন যিনি ভাইস প্রেসিডেন্ট ভারতের হবেন। শুধু উত্তর ভারতেই নয়, দক্ষিণ ভারতেও একটা বড় সংখ্যক ওবিসিকে। রামনাথ কোবিন্দ দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে নির্দিষ্ট বার্তা দিয়েছে বিজেপি। এবার বাজি ধনখড়। উনার সংবিধান এবং সংসদীয় রাজনীতিতে বিরাট অভিজ্ঞতা। সংবিধান সম্পর্কে ধনখড়ের জ্ঞানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীও। রাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন তিনি প্রচুর প্রার্থী, সংবিধান সম্পর্কে স্বাধীন চিন্তা ভাবনা তিনি করেছেন বা করেন বলে জানা নেই, কিন্তু ধনখড় সাহেব তিনি কিন্তু সংবিধান সম্পর্কে যথেষ্ট অবহিত। বকলমে রাষ্ট্রপতির কাজটা ধনখড় সাহেবই করবেন। জাট, কৃষক পুত্র, ওবিসি, সংবিধান বিশেষজ্ঞ, এক ঢিলে 4 পাখি। শতরঞ্জ কি খিলাড়ির চাল সামলানোর ক্ষমতা রয়েছে বিরোধীদের? দেখে শুনে তো মনে হচ্ছে না। আমরা যা বলছিলাম সেটাই প্রমাণ হলো তো। গলা ফুলিয়ে বলছে সিপিএম, মানে মোদি দিদি সেটিং এর কথা। বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে উঠে পড়ে লেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার মিটিংয়ে সেই মমতার পার্টিরই কেউ নেই। দেখে শুনে মনে হতেই পারে ডাল মে জরুর কুচ কালা হ্যায়। হ্যাঁ, দেখে শুনে মনে হতেই পারে। প্রশ্ন হচ্ছে, ডাল মে কুচ কালা হ্যায়? দার্জিলিংয়ে চায় পে চর্চা হয়েছে। জগদীপ ধনখড়ের একদিকে প্রধানমন্ত্রীর দূত আসামের মুখ্যমন্ত্রী, আর একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যা চর্চা হওয়ার দোকানেই হয়ে গেছে, সেটা অ্যানাউন্সড হয়েছে গতকাল। সিপিএমের তো এখন বলারই সময়। 13 জুলাই বাগডোগরায় নেমেও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বছর তিনেকের ইনিংস শেষে সেটাই ছিল ধনখড়ের মুখে রাজ্য সরকারের শেষ সমালোচনা। তারপরে দার্জিলিং রাজভবনে ধনখড়ের কাছে অসম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি আর গভর্নর থাকি মাত্র 1 মিনিটের মধ্যে, তাই একটু চা খেলাম আর একটা বিস্কুট খেলাম। আমার পলিটিক্যাল কোনো আলোচনাই হয়নি। এক রাজ্যপাল আর 2 মুখ্যমন্ত্রীর ঘণ্টা তিনেকের বৈঠক যে নিরামিষ হতে পারে না, সেটা সবাই বোঝেন। তবু আচমকা ডাক পেয়ে দিল্লি রওনা দেওয়ার সময় সেটাই বললেন ধনখড়। টুইটে লিখলেন গীতার বাণী, কর্মফল বোঝা গেল শনিবারের ঘোষণাতেই। প্রশ্ন উঠছে, মমতাকে সব জানিয়েই কি ধনখড়কে প্রার্থী করলেন নরেন্দ্র মোদীরা? না হলে দার্জিলিংয়ে বৈঠক কেন? তাতে কেন হিমন্ত বিশ্ব শর্মা তাঁরই উদ্যোগে বিরোধী রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বসেছে, প্রার্থী করেছে তাঁরই দলের লোককে? তারপরেই হঠাৎ আগে থেকে যদি বিজেপিরা জানাতো যে একজন ট্রাইবাল আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছে, তা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম যে একটা কনসেনসাস ক্যান্ডিডেট হলে দেশের পক্ষে ভালো হতো। কেন মত বদলে ফেললেন মমতা? কেনই বা ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর তৃণমূলের ঘরে নানা মতের ভুলভুলাইয়া?
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এখন কোনো প্রতিক্রিয়া জানাচ্ছি না। জগদীপ ধনকর পশ্চিমবাংলার ঘাট থেকে নামবে, দলের মধ্যে না আলোচনা করে কিছুই বলা যাবে না। রাজ্যপাল হিসেবে তার যে ভূমিকা আমরা দেখলাম, উনি হয়তো ওনার রিওয়ার্ড পাচ্ছেন। আগামী 21শে জুলাই বিকেল 4টের সময় আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় সাংসদদের বৈঠক ডেকেছেন। সেখানে তিনি তার নির্দেশ দেবেন এবং আমাদের দলের দলগত অবস্থান জানাবেন। এনডিএ উপরাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন না করার কথা কিন্তু উড়িয়ে দেয়নি তৃণমূল শিবির। তার উপর বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার মিটিংয়েও নেই তৃণমূল, সেটা আবার জানতেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। পশ্চিমবঙ্গ রাজনীতির যদি ইতিহাস লেখা হবে, তো সেখানে জগদীপ ধনকরের নাম উজ্জ্বল থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এত ফিল্ডিং খাটলেন বিজেপির হয়ে, উপরাষ্ট্রপতি প্রার্থী হয়ে উনি কি একটু অপমানিত হলেন? মহারাষ্ট্রের ঘটনা দেখে কি মমতা নার্ভাস, নাকি বামেরাই ঠিক? বরাবরই মোদি ভাই দিদি ভাই সেটিং? মমতার সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হচ্ছে। সেই কারণেই কি মমতা ব্যানার্জি বিরোধী দলের যে মিটিং উপরাষ্ট্রপতি প্রস্তাব করার জন্য, সেই মিটিং অ্যাবসেন্ট হলেন? এদিকে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মার্গারেট আলভা, রাজস্থানের ভূমিপুত্র ধনখড়ের বিরুদ্ধে রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল আলভাকেই এগিয়ে দিলেন শরদ পাওয়াররা। দিল্লিতে এনসিপি প্রধানের বাড়িতে বৈঠকে মার্গারেটের নামে শিলমোহর দেয় বিরোধী 17টি দল। কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত আলভা উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাটের রাজ্যপাল ছিলেন তিনি। 5 বারের সাংসদ আলভা কেন্দ্রীয় মন্ত্রিত্বও সামলেছেন। এসপি, জেএমএম, শিবসেনা সহ 17টি বিরোধী দল সম্মতি জানিয়েছে, তবে এখনো সিদ্ধান্ত জানায়নি তৃণমূল কংগ্রেস। এদিন পাওয়ার বৈঠকেও ছিলেন না তৃণমূলের কোনো প্রতিনিধি। উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ে বিরোধী বৈঠক এড়ালো ঘাসফুল। দিল্লিতে সর্বদল বৈঠকে যোগ দিল, তবে পাওয়ারের মিটে গড় হাজির। কেন, কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? কেন থাকছেন আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমাকে এই সভাটাই যোগ দিয়ে ফিরে যেতে বলা হয়েছে কলকাতা, আমি তাই করব। সামনেই তৃণমূলের 21শে জুলাই, সমাবেশের আগে কোনো বৈঠকে নয়, আগেই ঘোষণা করেছিল তৃণমূল নেতৃত্ব। তবুও পাওয়ার বৈঠক এড়ানোয় তৃণমূলকে আক্রমণ করেছে বামেরা। মুখ্যমন্ত্রী কাউকে দায়িত্ব দেওয়া পছন্দ করেননি, হয়তো মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে হাফ দায়িত্ব পালন করে ফেলেছেন বলে আর এখন পাঠাবার প্রয়োজন বোধ করছেন না। বিরোধীদের বৈঠকে তৃণমূলের গড় হাজিরা নিয়ে কটাক্ষ বিজেপির। তবে সোনিয়া গান্ধী, যিনি কংগ্রেসের সর্বময় কর্ত্রী, এবং শরদ পাওয়ার, এনাদেরকেও ভাবা উচিত যে এনারা কার উপরে ভরসা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরে ভরসা করা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করা রাজনীতিতে একদম অনুচিত কাজ বলে মনে হয়। আমি তো তৃণমূলের সুপ্রিমো নই, তো এটা আমাদের নেত্রী বা আমাদের যে সংসদীয় বোর্ড তারা ঠিক করবে। আমার তো উপরাষ্ট্রপতিতে ভোট দেওয়ার অধিকারটুকুও নেই। এদিনের বৈঠকে ছিলেন না আম আদমি পার্টির প্রতিনিধিও, তবে সবথেকে বেশি চোখে পড়েছে তৃণমূলের অনুপস্থিতি। রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে গত জুন মাসে বিরোধীদের প্রথম বৈঠকটি ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এদিন পাওয়ার বৈঠক কেন এড়ালো তৃণমূল? দলের অবস্থানই বা কি? সূত্রের খবর, তৃণমূলের অবস্থান জানতে অপেক্ষা করতে হবে 21শে জুলাই পর্যন্ত। এটাই তৃণমূল নেত্রীর নির্দেশ। রেকর্ড করতে পারেন যশবন্ত সিনহা, হ্যাঁ রেকর্ড করতে পারেন তিনি, সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড, তবে পরাজিত প্রার্থী হিসেবে। কাল রাষ্ট্রপতি নির্বাচন, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় এক প্রকার নিশ্চিত। যা ভেবেছিল তার চেয়েও বেশি সমর্থন পাবে বিজেপি শিবির। তবে আতঙ্ক কলকাতায়। তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙবে না তো? ভোটের আগের রাতেই তৃণমূল বিধায়কদের কলকাতায় চলে আসার নির্দেশ। কলকাতায় চলে এসেছেন বিজেপি বিধায়কেরা, নেতৃত্বে শুভেন্দু। তার বাবা ও ভাই শিশির ও দিব্যেন্দু অধিকারী খাতায় কলমে এখনও তৃণমূলে। তারা ভোট দেবেন দিল্লিতে, কিন্তু লাখ টাকার প্রশ্ন, তৃণমূলের সব সাংসদ বিধায়ক বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেবেন তো? সংশয়টা তৈরি করেছেন মমতা নিজেই। আগে থেকে যদি বিজেপিরা জানাতো যে একজন ট্রাইবাল আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছেন, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম যে একটা কনসেনসাস ক্যান্ডিডেট হলে দেশের পক্ষে ভালো হতো। মন একদিকে, শরীর একদিকে হয়ে গেছে। আমার ধারণা তার মনে যে দ্বিধা ছিল সেটা তার সাংসদ বিধায়করা দূর করে দ্রৌপদী মুর্মুকে আর সমর্থন করে সে প্রায়শ্চিত্তটা করবেন। তৃণমূল ভাঙল কিনা সেটা ফল বেরোলে বোঝা যাবে, কিন্তু বিরোধী শিবির ছত্রখান। সমাজবাদী পার্টি, শিবসেনা, জেএমএম, জেডিএস এখন এনডিএ প্রার্থীর পাশে।
বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, শিরোমণি আকালি দল, টিডিপি, ইউডিপি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিও দ্রৌপদীর পাশে। বিরোধীদের স্বস্তি বলতে আপের সমর্থন ঘোষণা। আনুমানিক হিসেবে দ্রৌপদী মুর্মু পেতে পারেন প্রায় 60% কিংবা 6.60 লক্ষ ভোট। রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণার দিনে এনডিএর পক্ষে ছিল 5.32 লক্ষ ভোট। তখন বিরোধী শিবিরের ছিল 4.45 লক্ষ ভোট। এখন তা কমে হয়েছে প্রায় 39% বা 4.20 লক্ষ। তবু পরাজিত প্রার্থী হিসেবে রেকর্ড ভোট পেতে পারেন যশবন্ত সিনহা। 2017 সালে মীরা কুমার পেয়েছিলেন 3.67 লক্ষ ভোট। তবে ক্রস ভোটিং হলে সেটা আরও কমবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটে কংগ্রেসের 85 জন আদিবাসী বিধায়ক রয়েছেন। তাদের নিয়ে চিন্তায় বিরোধী শিবির। সংসদে শব্দে সংযম, ধর্ণা বিক্ষোভেও লাগাম। রাজনীতির শাসনতন্ত্রে একই কণ্ঠরোধ নয়? কেন্দ্রের বিরুদ্ধে প্রতিদিনই সুর চড়াচ্ছে বিরোধীরা। এবার কি সেই বিরোধীদের মনের কথাই বললেন দেশের প্রধান বিচারপতি? কি বললেন তিনি? গতকাল চিফ জাস্টিস এনভি রমনার মন্তব্য, দেশে বিরোধী পরিসর ছোট হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। দেশে বিরোধী পরিসর ছোট হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেছেন, এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। Political opposition should not translate into hostility, which we are sadly witnessing these days. These are not signs of healthy democracy. উপলক্ষ সংসদীয় গণতন্ত্রের 75 বছর পূর্তি। গতকাল রাজস্থানের বিধানসভার অনুষ্ঠানে এমনই উদ্বেগ প্রকাশ করেন দেশের প্রধান বিচারপতি এভি রমনা। এই মন্তব্য লুফে নিয়েছেন বিরোধীরা। আমরা অনেকদিন ধরে বলছি, সুপ্রিম কোর্টও বলছেন, কিন্তু কিছু হচ্ছে না। নিশ্চিতভাবে আমরা আশা করব বিচার ব্যবস্থা নীরবে নিবৃতে কাঁদবে না। বিরোধিতা মানেই যেন সরকারের বিরোধিতা বা ব্যক্তির বিরোধিতা বা প্রধানমন্ত্রীর বিরোধিতা মানেই যেন রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, এই যে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তার মধ্য দিয়ে আসলে দিল্লি হোক আর আমাদের রাজ্যেই হোক, বিরোধী মুক্ত রাজনীতির প্রবণতাটা বাড়ছে। বিরোধীদের সমালোচনা, পাল্টা শাসক বিজেপির। গণতন্ত্রের সাফল্য তখনই আসবে যখন একটা শক্তিশালী বিরোধী শক্তি থাকবে বা একটা শক্তিশালী বিরোধী দল থাকবে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য এটাই যে দেশে কোনো দায়িত্বশীল সংগঠিত বিরোধী দল নেই। একই প্রসঙ্গে দিন কয়েক আগে উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন। বলেন, দেশে ভাঙনতন্ত্র চলছে। এই সংকটে দেশের বিচার বিভাগ বিরাট অবলম্বন বলেই মত প্রকাশ করেন নোবেলজয়ী। আর গতকাল সেই বক্তব্যের প্রতিফলনই প্রধান বিচারপতির মন্তব্যে। তবে কি শাসকের সরবতায় কোথাও কণ্ঠস্বর হারাচ্ছেন বিরোধীরা? এই প্রশ্ন তো উঠবেই। রাজনীতি যে শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে তাই ক্ষমতা। কায়েমি স্বার্থ অক্ষুণ্ণ রাখতে কোথাও যেন শাসকের ক্ষমতার ভার চেপে না বসে। তাতে আখেরে গণতন্ত্রেরই ক্ষতি। বিরোধী ছাড়া কখনোই গণতন্ত্র সফল হতে পারে না। এই কথাটাই মনে করাতে চাইলেন দেশের প্রধান বিচারপতি। ঠোঁটকাটাও এরকম একটা বিষয় আপনাদের মনে করাবে। হ্যাঁ, মনে করাবো। আপনাদের নির্মল মাঝির সেই মন্তব্য নিশ্চয়ই মনে আছে। বলা ভালো, তিনি পথ দেখিয়েছিলেন, আর সেই পথে হেঁটে একটু বেড়েই খেলছেন বিশ্বজিৎ দাস। আগে বলেছিলেন রানী রাসমণি, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা টানলেন বাগদার এই বিধায়ক। আর যথারীতি এই তুলনা টেনে তিনি একটু খুঁচিয়েই দিলেন নতুন বিতর্ক। তারপর যা হওয়ার তাই, বিতর্ক পাতে পড়তেই খোঁচা দিতে শুরু করলেন বিরোধীরা। তবে সযত্নে প্রশ্ন এড়ালেন শাসক মন্ত্রী। আমি ঠোটকাটা প্রশ্ন তুলছি, কেন? নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন, আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। এবার ভগিনী বিতর্কে দিদি। বিতর্ক পাকালেন বিশ্বজিৎ দাস। এই প্রথম নয়, এর আগেও নির্মল মাঝির পথে হেঁটেছিলেন বাগদার বিধায়ক। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল,
তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। আগামী 100 বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন তার সর্বছায়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা রানী রাসমণির ছায়া পেয়েছি। নির্মল মাঝির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিল বেলুড় মঠ। আমরা শুধু এটাই কামনা করব যার কখনো কারো দ্বারা যেন এই নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি না হয়। নেত্রীকে খুশি করার রাজনীতি, একমত সুকান্ত সুজন। বিজেপি থেকে উনি তৃণমূলে গেছেন তার স্কোর বাড়ানোর জন্য, তাকে প্রমাণ করার জন্য যে তিনি শাহী তৃণমূল, তা প্রমাণ করার জন্য বারবার এই ধরনের পদলেহনকারী কাজ করছে। প্রবল বেগে 21শে জুলাই ডায়াসে স্থান পাওয়ার জন্য চেষ্টা করছে, ফলে চাটুকারিতা বেড়ে যাচ্ছে। নির্মল বচন বিতর্কেও পাশে দাঁড়ায়নি দল। আর এবার বিশ্ব দর্শন, কি বলছে শাসক দল? অগ্নিদীপের সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো নিয়ে আমি এ কেমন রাজনীতি? বেহিসাবি কথা বরদাস্ত করা হবে না, এ তো আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূল। তাহলে কেন বারবার একই কৌশল? নেত্রীর নজর টানতে চাটুকারিতার এই রাজনীতিতে হাততালি কুড়ানো যাবে, হয়তো দলের নম্বরও বাড়বে। না হলে কেন নেতাদের মুখে লাগাম পড়াতে পারছে না তৃণমূল? বেশ, এবার প্রশ্ন, রাজ্যের কতগুলো ঘটনার তদন্তভার এখন সিবিআই এর হাতে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানকেও বোধহয় সংখ্যাটা মনে রাখতে বেশ হিমশিম খেতে হয়। খুন, গণহত্যা, ধর্ষণ, নিয়োগ দুর্নীতি, কিছুই বাকি নেই। তা নিয়ে রাজনীতির তরজা এখন এক প্রকার রোজকার ব্যাপার। তবে সবচেয়ে হাই ভোল্টেজ বোধহয় কয়লা আর গরু পাচারের মামলা, কারণ তাতে যে জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2-র নাম, অর্থাৎ সেকেন্ড ইন কমান্ডের নাম। সারদাকর্তা সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। কাঁচের ঘরে বসে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে বলছি, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না, বিপদে আপনার দুজনই পড়বেন। কারণ আপনার চার্জশিট লেখা হয়ে আছে মমতা ব্যানার্জি, ছবি কেনার চার্জশিট জমা দেওয়ার অপেক্ষায় আছে। শুভেন্দুর আঙুল অভিষেকের দিকেও। যার কাছে নালিশ জানিয়েছে তিনিই তো কয়লায় গরুতে টাকা তোলেন, তিনি এখন মদ থেকে টাকা তোলেন আর ডিয়ার লটারি, মার্টিন লটারি থেকে টাকা তোলেন। ইডি সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিষেক ও তার স্ত্রীকে। ডাক পড়ছে একের পর এক তৃণমূল নেতার। কয়লা কেন্দ্রের দফতরের অধীন, খনি কাদের? কেন্দ্রের। পাহারা দেয় কে? সিআইএসএফ। কেন্দ্রের। পাচার নিয়ে বলে বর্ডার কার? বিএসএফ। অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি বলছে গরু পাচার মামলায় প্রাক্তন বিএসএফ আধিকারিক গ্রেফতার হয়েছেন। ইসিএল এর বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মৈত্র, 4 প্রাক্তন জেনারেল ম্যানেজার সুশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মল্লিক, তন্ময় দাস, সুভাষ মুখোপাধ্যায়, নিরাপত্তা আধিকারিক মুকেশ কুমার, রিঙ্কু বেহরা ও দেবাশিস মুখোপাধ্যায়কে দুদিনে গ্রেফতার করেছে সিবিআই। সেটা দেখিয়ে বিজেপি নেতারা বলছেন রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে না। তদন্ত করছেন এজেন্সি, তারা ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে। কয়লা পাচার কাণ্ডে আচমকা ইসিএল এর বর্তমান ও প্রাক্তন 8 আধিকারিকের গ্রেফতারি কি নতুন কোনো কৌশলের ইঙ্গিত? এইসব তদন্ত আর রাজনীতির যোগ দেখতে তো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এবার কি জনসংখ্যা নিয়ন্ত্রণের কর্মসূচিতে নজর দিতে চাইছে সংঘ পরিবার? সরসংঘ চালকদের কথায় কি তারই ইঙ্গিত? দেখব। সোমবার বিশ্ব জনসংখ্যা দিবসে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে সামনের বছরই জনসংখ্যায় চীনকে টপকে যাবে ভারত। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট এটা বলা হয়েছে। অন্যদিকে বুদ্ধি না থাকলে মানুষ সবচেয়ে বেশি দুর্বল প্রাণী হতো। পশুরাও শুধু খাওয়া দাওয়া আর সন্তান সংখ্যা বাড়িয়ে যায়, যে শক্তিশালী সেই বাঁচবে, এটা জঙ্গলের নিয়ম। কিন্তু মানুষের ভাবনার পদ্ধতি একদম আলাদা। মানুষ মনে করে সবচেয়ে যোগ্য ব্যক্তি অপর ব্যক্তিকে বাঁচতে সাহায্য করবে। মোহন ভাগবত, আরএসএস প্রধানের বক্তব্য। জনসংখ্যা বৃদ্ধিতে হ্রাস টানতেই হবে। একটি সম্প্রদায়ের জনসংখ্যা নির্বিচারে বাড়বে আর আদি অধিবাসীরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে যাবে, এটা হতে পারে না। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যাগত ভারসাম্য না থাকলে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করতে পারে, বলছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
জনসংখ্যা বিস্ফোরণ জাতীয় সমস্যা, একে জাতপাত বা ধর্মের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। মুক্তার আব্বাস নকভি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। তাহলে বুঝতে পারলেন এই গোটা বিষয়টা একটা অন্য পর্যায়ে চলে গিয়েছে, একটা ধারণা চালু আছে, সেই বিষয়টা আপনাদের জানাই। কি সেই ধারণা? মুসলমানদের জনসংখ্যা বাড়ছে নাকি ঝড়ের গতিতে, কিছুদিনের মধ্যেই হিন্দুরা নাকি সংখ্যালঘু হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা বেশ কিছুদিন ধরেই চলছে। কিন্তু বিশেষজ্ঞরা সেই সব তথ্য উড়িয়ে দিচ্ছেন, তারা বারবার এই তথ্য উড়িয়ে দিচ্ছেন। আরএসএস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো কিন্তু বারবার জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দিকেই আঙুল তুলেছে, কিন্তু ঠোঁট কাটা প্রশ্ন তুলছে। সত্যি কি তাই? দেখুন। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. 1951 সাল, স্বাধীনতার ঠিক পরে দেশের জনসংখ্যার 84.1% ছিল হিন্দু আর মুসলিম ছিল 9.8%। 2011 দেশের জনসংখ্যার 79.8% ছিল হিন্দু আর মুসলিম ছিল 14.23%। অর্থাৎ হিন্দুদের সংখ্যা কমছে, মুসলমানদের সংখ্যা বাড়ছে, তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। তথ্য বলছে 90 দশকে ভারতে গড়ে প্রতি মহিলার সন্তানের সংখ্যা ছিল 3.4, 2015 সালে তা কমে হয়েছে 2.2। মুসলমান মহিলা পিছু গড় সন্তান সংখ্যা 4.4 থেকে কমে এসেছে 2.6। হিন্দু মহিলাদের গড় সন্তান সংখ্যা 3.3 থেকে কমে হয়েছে 2.1। বিশেষজ্ঞরা যদিও বলছেন ধর্ম নয়, জনসংখ্যার কমা বাড়ার পিছনে আছে আর্থিক ও সামাজিক অবস্থা। 2011 সাল, কেরালায় সাক্ষরতার হার 93.3%, উত্তরপ্রদেশে 69.7%। প্রসবকালে কেরালার 99.7% মহিলা স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পেয়েছেন, উত্তরপ্রদেশে হারটা 48.4%। বিয়ের সময় কেরালার 74.9% মহিলার বয়স অন্তত 21 বছর, উত্তরপ্রদেশে হারটা মাত্র 47.6%। কেরালায় মহিলা পিছু গড় সন্তান সংখ্যা 1.8%, উত্তরপ্রদেশে 3.3%। কেরালায় মুসলমান জনসংখ্যা বেড়েছে 12.83%, উত্তরপ্রদেশে 25.19%। আর হিন্দু জনসংখ্যা বেড়েছে 2.8 এবং 18.9%। অর্থাৎ তথ্য বলছে ধর্মের ভিত্তিতে নয়, জনসংখ্যার কমা বাড়া নির্ভর করে আর্থিক ও সামাজিক পরিস্থিতির ওপর। তার সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়ার চেষ্টা তবে কেন? স্রেফ রাজনীতির লাভ কুড়োতে? সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে চিন্তা করবে না তো কে করবে? আমরা ধর্মের মধ্যে লড়াইয়ে নেই। পপুলেশন সার্ভে সেটা নিরপেক্ষভাবে হোক এবং সেই অনুযায়ী আমাদের পলিসি একটা করা উচিত। যখন বলে তখনও একটা পরিকল্পনা করে বলে, যখন এটাকে অস্বীকার করে সেটাও একটা পরিকল্পনা করেই করে। হিন্দুত্ব তো ওদের একমত, হিন্দুত্ব বলেই তো ওরা আছে। মেইন মানুষের যে অভাব, অভিযোগ, সমস্যাগুলিকে আড়াল করার জন্যে, অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এগুলো করে থাকে। জোর যার এলাকা তার, ক্ষমতার বিরুদ্ধে ট্যাঁফু করবে এমন বুকের পাটাকার, বেচাল দেখলেই চোপ বেয়াদব, আর ক্ষমতা জাহির করতেই আমদানি হয় বোমা গুলি। ঠিক আজ যেমন হলো। হ্যাঁ, আজ 7 সকালে মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী, জখম হয়েছেন আরও একজন। গ্রামবাসীরা বলছেন যে এক নেতাকে শায়েস্তা করতে অন্য নেতা বোমার বরাত দিয়েছিল, আর তাতেই এই অঘটন। মানে তৃণমূল বনাম তৃণমূল। এবার ঠোঁট কাটার প্রশ্ন, সরাসরি প্রশ্ন, কি করছিল পুলিশ? মালদার মানিকচক থানার গোপালপুরের বালুটোলা গ্রামে এভাবেই চলছিল বোমা তৈরির কাজ। সবচেয়ে বড় বিষয়, যারা তৈরি করছিল তাদের মধ্যে সকলেই তৃণমূলের কর্মী বলেই জানা গেছে। শুধু তাই নয়, এই এলাকার 2 তৃণমূল নেতার মধ্যে প্রবল গোষ্ঠীকোন্দলের জেরই এই ঘটনা, এমনটাই উঠে আসছে তথ্যে। কায়েমি স্বার্থে ঘা পড়লেই বোমা গুলি, হাতে গরম সমাধান। আগে তো ছিল সিপিএম, কংগ্রেস, বিজেপি সব নিয়ে, কিন্তু এখন ওটা নিজেদের মধ্যে হয়ে গেছে। এই মানিকচক থেকে আরম্ভ করে এদিকে যে জায়গাগুলো আছে বর্ডার এলাকায়,
ধুলিয়ান থেকে ওই অবধি পুরো উপদ্রুত এলাকা, কোনো আইন কানুন কিছু নাই। এখানে আপনি ভাটপাড়ার পর জগদ্দল, জগদ্দলের পর আবার ভাটপাড়া, আবার জগদ্দল, ওখানে পানিহাটি, ওখানে ঝালদা, এখানে মালদা, বাকি থাকলো ওটাকে। বিরোধীরা আঙুল তুলেছে, শাসক বলছে কড়া হাতেই সামলাবে প্রশাসন। সেখানে পেনিট্রেশন অফ ক্রিমিনাল ক্রস বর্ডার হয় এবং সেখানে করে তারা পালিয়ে যায়, সেটা একটা সমস্যা। কিন্তু আমি নিশ্চিত যে পুলিশ যেরকম অন্য অন্য জায়গায় ঘটনায় অ্যারেস্ট করেছে ক্রিমিনালকে, এখানেও অ্যারেস্ট করবে। গ্রামে বোমা বানানো হচ্ছে, পুলিশ কি কিছুই জানতো না নাকি জানতো? আসলে বাংলার রাজনীতিতে গ্রামের উঠতি শাসক নেতাই শেষ কথা। শাসকের শাসনে নিচু করে থাকতে হয় মাথা, সেখানে ক্ষমতার দশচক্রে ছোট হয়ে থাকে পুলিশ। না, আজ হাতে আর সময় নেই, তাই আজ ঠোটকাটা এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু আপনারা চেয়েছেন এবং সে কারণে ঠোটকাটা এবার থেকে সপ্তাহের 7 দিন, আবারও মনে করে দিলাম, এবার থেকে সোম থেকে রোববার ঠোটকাটা আপনাদের জন্য। প্রশ্ন করব সরাসরি, প্রশ্ন করব চাঁচা ছোলা। আবারও আগামীকাল রাত 8টায় ঠোঁটকাটা। আপনারা দেখছেন TV9 বাংলা। TV9 বাংলা প্রথম থেকেই প্রথমে।